সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৬৭তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ট্রেন ছাড়ার পরে মনে হলো শেষ হয়ে গেল আমার জীবনের একটা অংশ। এরপর থেকে আমার কাছে সব কিছুই নতুন। জীবনের এই কটা বছর ধরে যেসব মানুষজন সংগ্রহ করেছিলাম তাদের কারোর সঙ্গেই আমার আর দেখা হবে না। রেণুকে একদিন গঙ্গার ঘাটে খুঁজে পেয়েছিলাম, আজ আবার হারালাম। প্রথম কয়েক ঘন্টা আড়ষ্ট হয়ে বসেছিলাম ট্রেনে। কোনো সহযাত্রীর সঙ্গে একটাও কথা বলিনি, যেন আমি কথা বললেই ওরা জেনে ফেলবে আমি পালিয়ে যাচ্ছি। কি অকারণ এই ভয়! জীবনটা তো আমারই, এ জীবন নিয়ে আমি যা খুশি করতে পারি। আজ থেকে আমি স্বাধীন। তবে স্বাধীনতা পেয়েও কেন এত অবশ হয়ে থাকে মন? মানুষ কিরকম স্বাধীনতা চায়? মহীশূরে পঙ্কজের জামাইবাবুর বাড়িতে পৌঁছে মনটা আরও দমে গেল। দারুণ সাজানো গোছানো বিরাট প্রাসাদ একেবারে। অচেনা লোকের কাছে আমি কিছুতেই সহজ হতে পারি না। এরকম আড়ম্বরপূর্ণ বাড়িতে এলে সবসময় মনে হয় প্রতি মুহূর্তেই যেন আমি কোনো নিয়ম কানুনের ভুল করে ফেলছি। যেসব ঘরে কার্পেট পাতা থাকে সেসব ঘরে কি জুতো পরে ঢুকতে হয়? কোনো কোনো বাড়িতে জুতো বাইরে রাখার প্রথা, আবার কোনো কোনো বাড়িতে কেউ জুতো খোলে না। গেট পর্যন্ত পৌঁছেও আমার মনে হলো একবার যে ফিরে যাই। কোনো একটা ছোটোখাটো হোটেলে থাকতে ক্ষতি কি? আমি কখনো একলা কোনো হোটেলে থাকিনি। কিন্তু ফিরে যাওয়া হলো না। পঙ্কজের জামাইবাবু আমাকে দেখতে পেলেন। ওর নাম সুব্রত মৈত্র। খুব রোগা আর লম্বা মতন মানুষটি। বাংলা সিনেমার নায়িকাদের বাবার মতন ড্রেসিং গাউন পরা এবং মুখে পাইপ। সাহেবী ধরনের মানুষ। তবে ওর কথা শুনে আমাকে চমকে উঠতে হলো। উনি 2 হাত বাড়িয়ে আমাকে বললেন, আরে আসো আসো, ট্রেন লেট ছিল কয় ঘন্টা। সুব্রতদা কাঠ বাঙাল, বাংলা কথার উচ্চারণ একেবারে যাচ্ছে তাই। উনি শোধরাবার চেষ্টাও করেন না। স্বাধীনতার পর বাঙালরা এদিকে দলে ভারী হয়ে ওঠার ফলে উচ্চারণ নিয়ে আর মোটেই লজ্জা পায় না। সুব্রতদার মতন এমন সাহেবী ধরনের বাঙাল আমি আগে কখনো দেখিনি। চায়ের স্বাদ একটু খারাপ হলে উনি কাপ সরিয়ে রাখেন। নিজের ছেলেমেয়ের সঙ্গে কথাবার্তাতেও প্লিজ আর থ্যাংক ইউ যোগ করেন। কুকুরের সঙ্গে কথা বলেন ইংরেজিতে, কিন্তু বেড়ালকে বলেন বিলই। সুব্রতদা খুব সহজেই আমাকে আপন করে নিলেন। ওর স্ত্রী সুধাদীপ একটু গম্ভীর ধরনের হলেও যথেষ্ট স্নেহশীলা। প্রথম প্রথম সুধাদিকে দেখে একটু ভয় ভয় করছিল। মনে হয়েছিল উনি বোধহয় বাড়িতে অতিথি আসা পছন্দ করেননি। পরে বুঝেছিলাম ওর স্বভাবেই কম কথা বলা। মানুষকে যত্ন করার ব্যাপারে ওর কোনো ত্রুটি নেই। ওদের 3টি ছেলে মেয়ে। ছেলেটি ছোট, 5-6 বছরের, আর মেয়ে দুটির বয়স 15 আর 16। হঠাৎ দেখলে যমজ বলে মনে হয়। একই রকমের পোশাক, একই ধরনের বেনি ঝোলানো। দুজনেই বাড়িতে সবসময় লাল রঙের চটি পরে থাকে। ওদের নাম যমুনা আর সরস্বতী। সুভাষের সঙ্গেই আমার ভাব হলো বেশি। ছেলেটির নাম সুভাষ। আমাকে থাকতে দেওয়া হলো একতলার একটি ঘরে। সেই ঘরের বিছানা থেকে আরম্ভ করে বাথরুমের তোয়ালে সাবান পর্যন্ত সবই আগে থেকে সাজানো। এটা ওদের বাড়ির গেস্ট রুম। কোনো বাড়িতে যে এরকম ঘর সাজানো থাকে আগে আমার জানা ছিল না। সুব্রতদা আগেই খবর নিয়ে রেখেছিলেন আমার জাহাজ ছাড়তে আরও 6 দিন দেরি আছে। এই কদিনে আমাকে বিলেতি আদব কায়দার দীক্ষা দেবার জন্য সুব্রতদা উঠে পড়ে লাগলেন। সুব্রতদা 7 বছর লন্ডনে ছিলেন। অনেকদিন বাদে তার প্রবাস জীবনের অভিজ্ঞতা শোনাবার মতন একজন শ্রোতা পেয়েছেন। সব বিলেত ফেরতই বিলেতের গল্প করতে ভালোবাসে। হ্যান্ডশেক করার সময় ঠিক কতটা হাত ঝাঁকাতে হবে এবং হাউ ডু ইউ ডুর উত্তরে যে হাউ ডু ইউ ডু বলতে হয়, এসব আমি মনোযোগী ছাত্রের মতো শিখতে লাগলাম। একসময় সুব্রতদা জিজ্ঞেস করলেন, তুমি বিলাতে কি পড়তে যাইতেছ? আমি বললাম, পড়তে তো যাচ্ছি না, চাকরি করতে। সুব্রতদা ভুরু কুঁচকে বললেন, চাকরি? চাকরির জন্য অত দূরে যাওয়া কেন? আমি বললাম, কি করব বলুন, এদেশে তো আর চাকরি পেলাম না।
আমাদের দেশ তো আমাদের দেশের ছেলেদের চাকরি দিতে পারে না। সুব্রতদার কথাটা পছন্দ হলো না। সুব্রতদার মতে ইউরোপীয়রা জ্ঞানে বিজ্ঞানে অনেক এগিয়ে আছে, সুতরাং ওদের কাছ থেকে সেসব শেখার জন্য যাওয়া যেতে পারে, কিন্তু ওদের অধীনে চাকরি করা, ছি, এটা বড় হীনতার কাজ। আমার কাছে এখন এসব কথার আর কোনো মূল্যই নেই। আমি তাই চুপ করে রইলাম। সুব্রতদা জিজ্ঞেস করলেন, তুমি এখানে চাকরি করবা? আমার অফিসে তোমাকে এক্ষুনি একটা চাকরি দিতে পারি। এরকম হয়, যখন প্রয়োজন থাকে না তখন অনেকেই অনেক কিছু দিতে চায়। আমি বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, না, এদেশে আমি আর থাকবো না। সুব্রতদার চাকরিটা ভারী আরামের, অফিস না গেলেও চলে। অফিসের লোকেরাই বাড়িতে কাগজপত্র নিয়ে আসে, এছাড়া অসংখ্য টেলিফোন আসে। সারাদিন সুব্রতদা নিজেও অন্তত ৬-৭টা ট্রাঙ্ক কল করেন। বাড়িতে বসে টেলিফোনে কাজ সেরেও এত বড় চাকরি পাওয়া যায়। বিকেলের দিকে পরপর ৩ দিন সুব্রতদা আমাকে অনেক জায়গা বেরিয়ে নিয়ে এলেন। ছেলেমেয়েরাও সঙ্গে আসে। সুধাদি বেড়াতে ভালোবাসেন না। এইভাবে আমার চামুন্ডি পাহাড় এবং বৃন্দাবন গার্ডেন্স দেখা হয়ে গেল। একদিন বেড়াতে গেলাম চন্দনের বনে। হাত দিয়ে একটা চন্দন গাছ প্রথম ছুঁয়ে শরীরে রোমাঞ্চ হয়, ঠিক যেন একটা অলৌকিক সৌভাগ্যের মতন। আগে তো কখনো ভাবিনি আমি একদিন এইরকমভাবে চন্দন গাছের ছায়ায় দাঁড়াবো। কাবেরী নদীর কাছে গিয়েও অনেকটা এইরকমই মনে হয়েছিল। আর কিছুই নয়, অন্য যে কোনো নদীর মতনই, তো কাবেরী নামটা যেন শুধু কবিতার মধ্যেই ছিল। হঠাৎ সেই নামের নদীর কাছে চলে এলে মনে হয় এটা যেন ঠিক কোনো বাস্তব ঘটনা নয়। যমুনা আর সরস্বতী, এই 2 বোনের মধ্যে সরস্বতী একটু বেশি লাজুক। যমুনা আমার সঙ্গে অনেক গল্প করে, কিন্তু বারবার আমার চোখ চলে যায় সরস্বতীর দিকে। এক সময় বুকটা কেঁপে ওঠে, মনে হয় সরস্বতীকে যেন অবিকল রেণুর মতন দেখতে। যদিও ঠিকঠাক বিচার করলে রেণুর সঙ্গে ওর বিশেষ কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। ওর মুখের গড়ন আলাদা, নাক চোখও অন্যরকম, তবু সরস্বতীর মুখের কোনো একটা রেখায় কিংবা তাকানোর ভঙ্গিতে দপ করে রেণুর কথা মনে পড়ে যায়। ট্রেনে আসবার সময় এরকম আরও 2-3টি মেয়েকে দেখে ঠিক রেণুর মতন মনে হয়েছিল। রেণুর কথা ভুলতে চাইছি বলেই বোধহয় রেণু বারবার নানা চেহারায় আমার চোখের সামনে এসে হাজির হচ্ছে। বৃন্দাবন গার্ডেন্স দেখতে গিয়ে যেদিন আমরা কাবেরী নদীর ধারে দাঁড়িয়েছিলাম, সেদিন সরস্বতী বলেছিল, দিদির নামের সঙ্গে মিলিয়ে আমার নাম কাবেরী রাখলে অনেক ভালো হতো। ঠাকুর দেবতার নাম আমার একটুও ভালো লাগে না। ও জানে না যে সরস্বতী নামেও নদী আছে। আমি ওকে বললাম, তুমি এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমের কথা শোনোনি? সেখানে গঙ্গা, যমুনা আর সরস্বতী, এই 3টে নদী একসঙ্গে মিশেছে। যমুনা জিজ্ঞেস করল, আপনি এলাহাবাদে গেছেন? মেয়েদের সামনে মিথ্যে কথা বলতে আমার একটুও আটকায় না। আমি ঘাড় হেলিয়ে বললাম, হ্যাঁ। কীরকম দেখতে সেই জায়গাটা, যেখানে 3টে নদী একসঙ্গে মিশেছে? কল্পনা করা এমন কিছু শক্ত নয়। তাছাড়া নদীর বর্ণনা দেওয়ার এমন কী কথা। মনশ্চক্ষে আমি প্রয়াগের ত্রিবেণী সঙ্গম দেখতে পেলাম, যেখানে দুর্গের ছায়া পড়েছে। সুব্রতদা কাছেই দাঁড়িয়েছিলেন, আমার বর্ণনা শুনে খুব হাসতে লাগলেন। যমুনা সরস্বতী প্রায় জন্মকাল থেকেই প্রবাসে আছে। ওদের ব্যবহার অনেক সহজ, শাড়ির বদলে স্কার্ট পরে। যমুনা আমার হাত ধরে বলল, বাদলদা, একটা জিনিস দেখবেন, আসুন আসুন না। একটা গাছের পাতায় একটা পরিত্যক্ত বোলতার বাসা, ঠিক একটা বড় কদম ফুলের মতন। যমুনা আমাকে সেটা দেখাতে আনে। জিনিসটা সত্যি সুন্দর। কাছাকাছি কোনো বোলতা নেই দেখে নিশ্চিন্ত হয়ে আমি সেটাকে ভেঙে নিয়ে এলাম। সেটাকে দেখবার জন্য অত্যন্ত ঔৎসুক্য বসে যমুনা আমার কাছ ঘেঁষে দাঁড়ালো। ওর শরীরের গরম স্পর্শ আমি টের পেলাম। সেই মুহূর্তে আমার মুখখানা অপরাধের মতন বিবর্ণ হয়ে গেল, যেন আমি রেণুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। যে কয়েকবারই যমুনা সাধারণ সরলতায় আমার হাত ধরেছে কিংবা শরীরের সঙ্গে ছোঁয়া লেগে গেছে, প্রত্যেকবারই আমার এমন মনে হয়েছে রেণু ছাড়া অন্য কোনো মেয়েকে আমি স্পর্শ করতে পারি না।
আমার কোচিং যাবার আগের দিন এ বাড়িতে একটা ছোটখাটো উৎসব হয়ে গেল। উৎসবের উপলক্ষটা আমি সারাদিনের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত জানতে পারিনি, কিংবা আমার কাছে গোপন রাখা হয়েছিল। সেদিন সরস্বতীর জন্মদিন। আমি যাতে উপহার কিনে টাকা খরচ না করে ফেলি, সেই জন্য সুব্রতদা আমাকে বলতে চাননি। সন্ধেবেলা সুভার দৌড়তে এসে আমাকে খবর দিয়ে গেল, এবার দিদির নামে কেক কাটা হবে, আপনি শিগগিরই আসুন। ওপরে গিয়ে দেখলাম সরস্বতী একটা উজ্জ্বল লাল রঙের শাড়ি পরেছে, তার প্রথম শাড়ি। তার লাজুকতার সঙ্গে ওই লাল রং মানিয়েছে ভারী চমৎকার। ওর দিকে তাকিয়ে আমার মনে হলো ঠিক যেন রেনুকে দেখছি। রেনুর জন্মদিনটা যেন কবে, আমার কিছুতেই মনে থাকে না। গত বছর রেনুর জন্মদিনে আমি কোনো উপহার কিনিনি, রেনুই আমার জন্য একটা বই কিনে এনেছিল। কারুকে কিছু না বলে টুপ করে এক ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। উপহার কেনার অভ্যেস নেই, কি কিনবো জানি না। বই কেনার কথাই প্রথম মনে পড়ে, কিন্তু সুব্রতদার বাড়ি ভর্তি বই। অনেক ভেবেচিন্তে এখানকার বিখ্যাত সাবান কিনে ফেললাম এক বাক্স। আশ্চর্য ব্যাপার, দোকানদারের কাছ থেকে যখন সাবানের বাক্সটা নিচ্ছি, তখনও আমার মনে হচ্ছে যেন রেনুই এই সাবান মাখবে। এই কদিনে বাবা মার কথাও আমার তেমন করে মনে পড়েনি। রেনুর স্মৃতি জ্বালাতন করছে সবচেয়ে বেশি। সুব্রতদার কিছু পরিচিত নারী পুরুষ এসেছিলেন নেমন্তন্ন খেতে। বাইরের সবাই চলে যাবার পর আমরা দোতলার বড় হলঘরটাতে বসে গল্প করছিলাম। সুব্রতদা খুব চেষ্টা করছিলেন সুধাদিকে রাগাবার। মিস্টার আয়েঙ্গার নামে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি নাকি সুধাদির প্রেমে পড়েছেন। ছেলেমেয়ের সামনেই সুব্রতদার এই ধরনের রসিকতার ব্যাপারটা আমার ভালো লাগে। সুব্রতদা যমুনাকে জিজ্ঞেস করলেন, খুকু তুই দেখিসনি আয়েঙ্গার তোর মায়ের দিকে কিরকম ঢুলু ঢুলু চোখে তাকাচ্ছিল? তোর মাও কিরকম লজ্জা ভাবে। এ সময় ঝনঝন করে টেলিফোন বেজে উঠল। সুব্রতদা উঠে গিয়ে টেলিফোনটা তুলে নিয়ে চিৎকার করে কথা বলতে লাগলেন, অর্থাৎ ট্রাঙ্ক কল। একটু বাদেই সুব্রতদা আমার দিকে ফিরে বললেন, বাদল তোমার। তারপর হাসতে হাসতে সকলকে জানালেন, বাদলের আর যাওয়া হলো না, ওর বাড়ি থেকে ডাক এসেছে। আমার প্রথম প্রতিক্রিয়া ছিল বিস্ময়ের। আমাকে এখানে কে টেলিফোন করবে? আমার বাড়ির কারোর পক্ষে তো এটা জানা অসম্ভব যে আমি এখানে। আমার দ্বিতীয় প্রতিক্রিয়া হলো কঠিন প্রতিজ্ঞার। যাই হোক না কেন আমি কিছুতেই ফিরে যাব না, কিছুতেই না। টেলিফোন তুলে দৃঢ় গলায় বললাম, হ্যালো। এটাই আমার ভুল হলো। টেলিফোন যন্ত্রটা হাতে নেওয়াই আমার ঠিক হয়নি। আমার উচিত ছিল সুব্রতদাকে দিয়ে বলানো যে আমি চলে গেছি। ট্রাঙ্কল করেছেন বাবা। আমাকে ধমকালেন না, কান্নাকাটি করলেন না, শুধু খুব শান্ত গলায় বললেন, তোমার বাবা বলছি, তোমার মায়ের খুব অসুখ, তিনি তোমাকে বারবার দেখতে চাইছেন। তোমার ইচ্ছে হলে আসতে পারো, তবে তুমি আসবে কি না আসবে তা তুমি ঠিক করবে। আমি শুধু খবরটা জানিয়ে দিলাম, না হলে তোমার মা শান্ত হচ্ছিলেন না। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার মধ্যে প্রবল বেগে অনেক কিছু ঘুরছে। বাবা আমাকে সত্যিই চমকে দিয়েছেন। যেসব ছেলে বাড়ি থেকে চলে যায় তাদের সকলেরই মায়েরা গুরুতর অসুখে শয্যাশায়ী হয়, এটা নতুন কিছু নয়। এই খবরে আমি বিচলিত হতাম না, কিন্তু বাবার ওই শান্ত কণ্ঠস্বরে আমি বিহ্বল হয়ে পড়েছি। আমাকে ফিরে যাবার জন্য অনুরোধ বা আদেশ না করে এরকমভাবে কথা বলার মানে কি? ফিরব কিনা তা আমাকেই ঠিক করতে হবে। এই অসুখের ফলে যদি মা মারা যান, তাহলে আমিই হব সে মৃত্যুর জন্য দায়ী। যেন সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। মায়ের অসুখটাও সে ষড়যন্ত্রের অংশ। পরিবার এবং সমাজ নামে দুটি অদ্ভুত প্রতিষ্ঠান আমাকে বলতে চাইছে, তোমাকে দায়িত্ব নিতে হবে, তোমাকে আমরা পালাতে দেব না। তোমার মায়ের মৃত্যুর দায়িত্ব তুমি নেবে কি না এখন ভেবে দেখো। আমার ইচ্ছে হলো টেলিফোনটা আছড়ে ভেঙে ফেলি। মহীশূরে সুব্রতদার বাড়িতে থাকার বদলে আমি যদি কোচিনের কোনো হোটেলে উঠতাম, তাহলে আমার ভবিষ্যৎ জীবনটা অন্যরকম হতো। মায়ের অসুখের খবর কোনো ক্রমে আমার কাছে পৌঁছতো না। আমি বিদেশের পথে পাড়ি জমাতাম, আর কোনোদিন ফিরতাম কিনা কে জানে। কোচিনে কোনো ক্রমে আমার কাছে খবর পৌঁছলেও সেখানে আমি অন্যরকম সিদ্ধান্তও নিতে পারতাম।
একা হোটেলের ঘরে নিজেকে প্রশ্ন করতে পারতাম আমি। কিন্তু এখানে সুব্রত দা, সুধাদি, যমুনা ও সরস্বতী তাকিয়ে আছে আমার দিকে। সুব্রত দা জিজ্ঞেস করলেন, তাহলে কি করবে? আমার তো মনে হয় তোমার ফিরে যাওয়াই উচিত। আমার মুখে কোনো উত্তর এলো না। ওরা কেউ দেখতে পাচ্ছে না আমার পা কাঁপছে, গলা শুকিয়ে গেছে। একতাল ছানা কাপড়ে জড়িয়ে নিংড়ে নিংড়ে যেমন করে জল বার করে, সেই রকমভাবে আমার ভেতরটা কেউ নিংড়োচ্ছে। মায়ের অসুখ, আমার উচ্চাকাঙ্ক্ষা এবং সুব্রত দ্বারা কি মনে করেছেন, এই 3 রকমের চিন্তা আমাকে দিশেহারা করে দেয়। আমি এত ভাবতে পারি না, এত দায়িত্ব, এমনকি নিজের সম্পর্কেও নেবার আমার অভ্যেস নেই। সুধাদি কিংবা যমুনা, সরস্বতী আমার টেলিফোনের বৃত্তান্তও জানে না। যমুনা বলল, কি হলো বাদলদা, আপনার বিলেত যাওয়া হবে না? আমি দুদিকে মাথা নাড়লাম, অর্থাৎ আমার আর কিছুই হবে না। এরপর সকলে মিলে ঝাঁকে ঝাঁকে প্রশ্ন করতে লাগলো আমাকে। সুধাদি যখন জানলেন যে আমি বাড়িতে কারুকে কিছু না বলে এখানে চলে এসেছি, তখন রেগে গেলেন খুব। আমাকে আশ্রয় দেবার জন্য তিনি নিজেও যেন অপরাধী। তৎক্ষণাৎ সুব্রত তাকে বললেন, তুমি ট্রেনের খোঁজ করো, ওর এক্ষুনি বাড়ি ফিরে যাওয়া উচিত। সুব্রতদা একটা উপায়ন্তর খুঁজে বার করলেন। তিনি জাহাজ কোম্পানিকে টেলিফোন করে দেখবেন টিকিট ক্যান্সেল করা যায় কিনা। সেটা সম্ভব হলে তিনি 2-3 মাস পরে আবার কোনো জাহাজে সিট বুক করে রাখবেন। ইতিমধ্যে আমি বাড়ি থেকে ঘুরে আসব এবং মায়ের অসুখ নিশ্চয়ই সেরে যাবে। ট্রেন রাত 3টের। সুব্রত দাদের বাড়ির সকলে মিলে আমাকে তুলে দিতে এলো স্টেশনে। যমুনার, সরস্বতীর সঙ্গে এই কদিনে আমার বেশ একটা বন্ধুত্বের মতন হয়ে গিয়েছিল। ওদের মুখ দেখে বোঝা যায় আমার বিদেশ যাওয়া হলো না বলে ওরা খুব দুঃখিত হয়েছে, আন্তরিক দুঃখ। কেউ কোথাও যেন আমার জন্য দুঃখ পেয়েছে। এটা টের পেলেই মনের মধ্যে অসম্ভব একটা মায়া জেগে ওঠে কেন। ফেরার পথ সম্পূর্ণ অন্যরকম। আমার চিন্তা শক্তিও যেন অসাড় হয়ে গেছে। বারবার একটা ছবি ভেসে উঠছে চোখের সামনে। আমি ফিরে গিয়ে মাকে আর দেখতে পাবো না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শ্মশান থেকে ফিরে সবাই নিশ্চুপ হয়ে বসে আছে সিঁড়ির ওপরে। আমাকে দেখে বাবা বললেন, যদি এত দেরি করলি তাহলে আর এলি কেন? বাঙ্কের ওপর শুয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। একজন সহযাত্রী আমাকে ঠেলা দিয়ে জাগিয়ে তুলে জিজ্ঞেস করল, ও ভাই, কি হয়েছে আপনার? অসুখ করেছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। ছোটখাটো একটা ভিড় জমে গেছে আমার কাছে, নানা প্রাদেশিক ভাষায় নানা প্রশ্ন। আমি ঘুমের মধ্যে কাঁদছিলাম ফুপিয়ে ফুপিয়ে। সেজন্যই সহযাত্রীরা আমার সম্পর্কে উদ্বিগ্ন হয়েছে। আমার অসম্ভব লজ্জা করতে লাগলো। ইস, এরা কি ভাবছেন? এত বড় একটা ছেলে ঘুমের মধ্যে কাঁদে। অনেকেই অবশ্য ধরে নিয়েছেন আমি কোনো অসুখে কষ্ট পাচ্ছি। এরা কেউ জানেন না আমি সদ্য মাতৃহীন। একজন মাদ্রাজি ভদ্রলোক অতি সহৃদয়ভাবে প্রশ্ন করলেন, আপনার কি পেট ব্যথা করছে? আমার কাছে ভালো ওষুধ আছে। আমি পেটের ব্যথার কথাই স্বীকার করলাম। মানুষের মনের কষ্টের কথা অন্য কারুকে বোঝানো যায় না, তাই শারীরিক কষ্টের কথাই সকলে জানতে চায়। মাদ্রাজি ভদ্রলোক একটা টিনের কৌটো থেকে কি একটা কালো গুঁড়ো মশলার মতন বার করে আমাকে দিলেন। আমি খেয়ে ফেললাম বিনা দ্বিধায়। জিনিসটা বেশ সুস্বাদু। হাত বাড়িয়ে বললাম, আর একটু দিন। 2 দিন ট্রেন জার্নির পর অস্নাত রুক্ষ চেহারায় পৌঁছলাম কলকাতায়। ট্যাক্সি যখন বাড়ির সামনে থামলো, তখন পর্যন্ত আমার বুকের মধ্যে কাঁপুনি ছিল। কিন্তু বাড়ির দিকে একবার তাকিয়ে আমার মনে হলো এটা শোকের বাড়ি নয়। এখানে মৃত্যুর গন্ধ নেই, যদিও সদর দরজা বন্ধ, বাইরে কেউ নেই। 2-1 দিন আগে কোনো ঘটনা ঘটে গেলে বাড়ি এরকমই থাকবে। তবু শোকের বাড়ি দেখলে চেনা যায়। মৃত্যু যেখানে একবার আসে সেখানে দরজায় চিহ্ন থাকে। তখন আমার মনে হলো মায়ের অসুখের কথাটাই পুরোপুরি মিথ্যে, খবরের কাগজের খোকা ফিরে এসোর বিজ্ঞাপনের মতন। সামান্য মিথ্যে কথায় আমার বিদেশ যাওয়া বন্ধ করে দেওয়া হলো। আমি কাল পরশুই আবার তাহলে ফিরে যাব। একটু জোরেই দরজায় ধাক্কা দিয়েছিলাম। দরজা খুলে দিলেন বাবা। শুধু বললেন, এসেছিস? এখানকার সব খবর ভালো তো? এই একরকম।
আমি তখনও দরজার বাইরে দাঁড়িয়ে, দরজার ওপাশে বাবা। ট্যাক্সির ভাড়া মেটানো হয়নি। আমি আবার ছুটে গিয়ে ট্যাক্সিতে উঠে পড়ব? এ বাড়ির সঙ্গে আমার আর কি সম্পর্ক? আমি এ বাড়ির কেউ না। আমি এত কষ্ট করে ফিরে এলাম, বাবা সেটা গ্রাহ্যই করছেন না, শুধু আমার দিকে অপলক তাকিয়ে আছেন। ট্যাক্সিওয়ালা হর্ন দিতেই আমি সজাগ হলাম। হঠাৎ নাটকীয় কিছু করে ফেলা আমার ধাতে নেই। ট্যাক্সি ভাড়া মিটিয়ে সুটকেসটা নামিয়ে নিলাম। বাবা দরজার সামনে থেকে সরে দাঁড়িয়েছেন। একবার শুধু বললেন, সুটকেসটা আমাকে দে। না, ঠিক আছে, আমি নিচ্ছি। সিঁড়ি দিয়ে বাবার পেছনে উঠবার সময় আমি আর একটা কথাও বললাম না। দোতলায় ওঠার ঠিক আগেই মনে হলো বাবাকে আমার প্রণাম করা উচিত ছিল। বরাবরই তো এরকম হয়ে এসেছে। বাইরে থেকে ফিরেই বাবা মাকে প্রণাম করেছি। দরজা খোলার পরই বাবা সেই জন্য বোধহয় আর কোনো কথা না বলে আমার প্রণামের অপেক্ষায় ছিলেন। আমি ভুলে গিয়েছিলাম, এসব আর এখন আমার মনে থাকে না। মাত্র বছর খানেকের মধ্যে বাবার সঙ্গে আমার কতটা দূরত্ব তৈরি হয়ে গেল। এখনও সুটকেসটা নামিয়ে রেখে প্রণামটা সেরে ফেলা যায়। সুটকেসটা নামিয়েও রাখলাম, কিন্তু বাবা তখন বারান্দা থেকে অনেকখানি এগিয়ে গেছেন। প্রণাম করার জন্য কেউ কি গুরুজনদের পেছন থেকে ডাকে? মায়ের ঘরে বড় মামা আর মামি বসে আছেন। বিছানার ওপর মা, চোখ বোজা। মার সত্যিই অসুখ। আমি মাথার কাছে বসলাম। মার অসুখের জন্যই বেলেঘাটা থেকে বড় মামা মামিদের আনানো হয়েছে। বাইরের লোকের উপস্থিতির জন্যই আবহাওয়া অনেকটা সহজ হলো, নইলে বাবা বোধহয় আর আমার সঙ্গে কথাই বলবেন না ঠিক করেছিলেন। বড় মামা বললেন, এসেছিস? ওহ, যে চিন্তায় ফেলেছিলি। এরকমভাবে কেউ যায়? ইডিয়েট, এক ফোঁটা বুদ্ধি নেই তোর। বড় মামিমা বললেন, থাক, ছেলেটাকে এখন বকো না। হিমানিকে ডাকবো? এখন ডেকো না, এই মাত্র তো ঘুমোলো। একবার ঘুম ভাঙলে কিছু হবে না। সারাক্ষণ ছেলেটার নাম করছিল। আস্তে আস্তে হঠাৎ না চমকে ওঠে। চিররঞ্জন নিজে টেলিফোন করেছে, ছেলেটার গলার আওয়াজ শুনেছে, তাও হিমানি বিশ্বাস করে না। মায়ের মনে কষ্ট দিয়ে কেউ এরকমভাবে যায়? আমি কাচুমাচু হয়ে বসে রইলাম। ঠিক ভেবে পেলাম না এক্ষেত্রে কষ্ট দেওয়া না কষ্ট পাওয়া কোনটা অপরাধ। বড় মামি বললেন, যা বাদল, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে আয়। চেহারার কি ছিঁড়ি হয়েছে তোর। আমি তবু বসেই রইলাম। বাবা জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছেন, যেন এই ঘরের কোনো ব্যাপারের সঙ্গে তার কোনো সংযোগই নেই। বড় মামিমা মায়ের গায়ে হাত রেখে আস্তে আস্তে ঠেলা দিয়ে ডাকলেন, হিমানি, ও হিমানি। মা চোখ না খুলেই বললেন, এখনো ব্যথা আছে? আছে। খুব? কি জানি। শোনো, বাদল এসেছে। মা সঙ্গে সঙ্গে চোখ খুলে উঠে বসবার চেষ্টা করলেন। ব্যাকুলভাবে বললেন, কই কই? এর পরের দৃশ্য বর্ণনার কোনো প্রয়োজন নেই। মায়ের চোখের জল দেখে আমাকেও আবার কাঁদতে হলো। এরই মধ্যে একটা কথা ভেবে আমি সান্ত্বনা পেলাম। আমার ফিরে আসা সঠিক হয়েছে। আমি চলে যাবার পরদিনই মায়ের হার্ট স্ট্রোক হয়েছিল। ডাক্তারের মতে মাইল্ড ধরনের হলেও প্রাণ সংশয় ছিলই। এখন মায়ের বিছানার পাশে বসে থেকে বুঝতে পারি মায়ের মৃত্যুর বিনিময়ে আমার কোথাও যাওয়া চলে না। আমার সম্পর্কে আমার মায়ের টানটা সম্পূর্ণ জৈবিক। এখানে যুক্তির কোনো প্রশ্ন নেই। কান্নাকাটি ও বিষণ্ণ পরিবেশই রইল বাড়িতে। বড় মামা চলে গেলেন। বড় মামিমা কদিন ধরেই এখানে থাকছেন। আমার মামার বাড়িতে সকলেরই ধারণা আমার বাবা নিতান্তই অকর্মা এবং অপদার্থ। মাকে তারা বেলেঘাটায় নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু এখন মাকে নড়াচড়া করানো ঠিক নয় এবং মাও যেতে চাননি। বড় মামিমাই খাওয়া দাওয়ার পর দুপুরে আমাকে জোর করে ঘুমোতে পাঠালেন। একটা লম্বা ঘুম দিলাম। জেগে ওঠার পর আবার মন খারাপ হয়ে গেল। এই মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ নেই। চুপচাপ 2-3টে সিগারেট শেষ করে আবার এসে বসলাম মায়ের বিছানার পাশে। মা এখন আবার অনেকটা নিস্তেজ হয়ে পড়েছেন। রেনু এলো সন্ধ্যের দিকে।
আমি দরজা খুলে দিয়েছিলাম। আমাকে দেখে রেনু চমকে উঠল না, উচ্ছ্বাস প্রকাশ করল না, শুধু জিজ্ঞেস করল, মাসিমা কেমন আছেন? আমি অপরাধী, সকলের চোখেই আমি তাই। সকলে মিলে শুধু একজনকে বারবার বিদ্ধ করলে তার ফল কি ভালো হয়? রেনু এরকম না করলেও পারত। এরপর আমিও একটা ভুল করলাম। আমার জিজ্ঞেস করা উচিত ছিল, তুমি কেমন আছো, কিংবা তুমি আমার উপর খুব রাগ করেছো, কিংবা তুমি আমাকে ক্ষমা করতে পারো না, কিংবা রেনু আমার চোখের দিকে তাকাও, আমাকে চিনতে পারছো না। কিন্তু এরকম কোনো ব্যক্তিগত কথার বদলে আমি জিজ্ঞেস করলাম, তোমাদের থিয়েটার কেমন হলো? রেনুর বুদ্ধি খুব তীক্ষ্ণ। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি ওর থিয়েটার করা পছন্দ করি না, এবং এখনও সেই রাগ পুষে রেখেছি। রেনুও রাগের সঙ্গেই বলল, খুব ভালো হয়েছে। তারপর আর একটাও কথা না বলে ওপরে উঠে এলো। বেশ কয়েকদিন পরে আমি জানতে পেরেছিলাম যে আমি হঠাৎ কলকাতা ছেড়ে চলে গেছি। এই খবর পেয়ে থিয়েটারের আসল অভিনয়ের দিন রেনু বলেছিল ও পার্ট করবে না। সর্বক্ষণ কান্নাকাটি করেছে। শো ভণ্ডুল হয়ে যাবার আশঙ্কায় অনেকে মিলে প্রায় জোর করেই রেনুকে ধরে নিয়ে গিয়ে তুলে দিয়েছিল স্টেজে। কেন জানি না, এই কথাটা শুনেও আমার রাগ হয়েছিল।